একটি স্বার্থান্বেষী মহল তৈরি পোশাক খাতে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে কারখানা বন্ধ করেছে বলে দাবি করেছেন শ্রমিক নেতারা। শ্রমিকদের দাবি পূরণ করার মতো অবস্থা মালিকদের না থাকলেও যৌক্তিক সমাধান চায় বিজিএমইএ। তবে দাবির যৌক্তিকতা নিয়ে শ্রমিকদের দূরে সরিয়ে দিলে সমস্যা আরও দীর্ঘায়িত হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিগত সরকারের আমলে পোশাক শিল্পে যে কয়টি শ্রমিক আন্দোলন হয়েছে তার বেশিরভাগই হয়েছে মজুরি বৃদ্ধির জন্য। 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরপরই বিভিন্ন পোশাক কারখানায় শুরু হয় শ্রমিক অসন্তোষ। প্রায় মাস জুড়ে চলা এই আন্দোলনে উৎপাদন বন্ধ হয়ে যায় অনেক কারখানায়। প্রথম দিকে শ্রমিকরা মাঠে নামেন মজুরি ও হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে। পরে সেই আন্দোলন রূপ নেয় চাকরির ক্ষেত্রে নারী পুরুষের সমতা, পাশাপাশি কর্মচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিতে। শ্রমিক নেতাদের দাবি হঠাৎ করে আন্দোলনের নামে স্বার্থান্বেষী মহল অস্থিরতা তৈরি করছে। যারা জুট বাণিজ্য, টিফিন বাণিজ্য, বিভিন্ন সাপ্লাই বাণিজ্য যারা ধরে রেখেছিলেন তারাই দায়ী। বিভিন্ন কারখানায় বিভিন্ন ছোটখাটো সমস্যা বিদ্যমান, এটা অতীতও ছিল, বর্তমানেও আছে। আমি বলবো বিজিএমইর সার্বিক তত্ত্বাবধানে অবিলম্বে এই সকল সমস্যার সমাধানে তড়িৎ পদক্ষেপ গ্রহণই এই শিল্পের জন্য মঙ্গলজনক। শ্রমিকদের সব দাবি পূরণ এখন সম্ভব না হলেও এর সমাধান খুঁজতে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান বিজিএমই নেতারা। ইনক্রিমেন্টের কথা বলা হয়েছে, কিনা টিফিনের একটা অঙ্কের কথা বলা হয়েছে, 15 মিনিট ডিলে না করলে রিজন থাকলে যাতে তার হাজিরা বোনাসটা না কাটে, এগুলো আসলে সবগুলোই লেভেলের বাইরের। এটা এডিশনাল সাপোর্ট বা ফেসিলিটি বা ইনসেন্টিভ আকারে আমরা দিয়ে থাকি। সো এটা আসলে লেভেলও কনফার্ম করে না। শ্রমিকদের 13 দফার অনেক দাবি পূরণ সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে সব পক্ষের আলোচনার মাধ্যমে এর সমাধান বের করতে হবে। 5%-এর যে ইনক্রিমেন্টটি, এটিকে আরো কিছুটা ঊর্ধ্ব সমন্বয়ের সুযোগ আছে কিনা সেটি আমার মনে হয় যে তারা করতে পারেন। হয়তো 15%-এর যৌক্তিকতা নেই, আবার হয়তো 2 অঙ্কের ঘরে দেবার মতো সামর্থ্যও নেই। সুতরাং যেটি হতে পারে যে মালিক পক্ষ শ্রমিকদের পক্ষের সাথে বসে এগুলো ধাপে ধাপে হয়তো বাস্তবায়নের একটি কাঠামোতে যাওয়ার ব্যাপারে বিবেচনা করতে পারেন। ভাঙচুর না করে শিল্প রক্ষায় শ্রমিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাসে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছে এর কর্মকর্তা কর্মচারীদের একাংশ। মঙ্গলবার সকালে বিক্ষুব্ধরা রাজধানীর পেট্রোবাংলা কার্যালয়ে ভাঙচুর করে। কর্মকর্তাদের মধ্য থেকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার দাবি তাদের। এদিকে শাহনেয়াজ পারভেজকে তিতাসের ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে, যা তিতাসের দুর্নীতির জন্য শঙ্কার অন্যতম কারণ বলে মনে করছেন অনেকে। এদিকে ভাঙচুরের ঘটনা তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। এই ঘটনায় কারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পেট্রোবাংলার পরিচালক। বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক আগের মতোই বজায় থাকবে বলে মন্তব্য করেছেন অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। সালেউদ্দিন আহমেদ জানান, ভারত থেকে এলওসির মাধ্যমে $180 কোটি পাওয়া গেছে। বিভিন্ন প্রকল্পের জন্য বাকি অর্থ ভারত ছাড় করবে বলে জানান তিনি। বলেন, ভারতের সাথে কোনো প্রকল্পই থেমে নেই। ভবিষ্যতে বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ভারত। এ সময় ভারতীয় হাইকমিশনার জানান, সরকারের সাথেও দ্বিপাক্ষিক সম্পর্ক আগের মতোই এগিয়ে নেবে ভারত। আশুগঞ্জ আখাউড়া 4 লেন সড়ক প্রকল্পের ঠিকাদারও দ্রুতই ফিরে এসে কাজ শুরু করবে বলেও জানান তিনি। বলেন, ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও কোনো সমস্যা হবে না। দুই দেশের সুসম্পর্ক আগের মতোই চলমান থাকবে। ভারতের সাথে কোনো কাজ থেমে নেই। সামনের দিনে বিজ্ঞান প্রযুক্তি সহ আরও বেশ কিছু বড় প্রকল্পে তারা বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। এলওসির মাধ্যমে $180 কোটি পাওয়া গেছে। বাকিটাও বিভিন্ন প্রকল্পের জন্য ছাড় করবে ভারত। আশুগঞ্জ আখাউড়া সড়ক সহ কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে ও কাজ শুরু হবে। ভারতীয় ঋণের অর্থ ছাড় করার বিষয়েও সমস্যা হবে না। আগের মতো এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত।
বিভিন্ন জেলায় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। 24 ঘন্টার মধ্যে 12 থেকে 14 ঘন্টায় বিদ্যুৎ থাকছে না। এক সপ্তাহ ধরেই লোডশেডিংয়ের কবলে সিলেট নগরী ও শহরতলির বাসিন্দারা। তীব্র গরমের মধ্যে বিপাকে বরিশালের বাসিন্দারাও। প্রতিনিয়ত বিদ্যুতের যাওয়া আসার কারণে বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা। বিরূপ প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে। সুনামগঞ্জে 10 থেকে 14 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। শহরের চেয়ে গ্রামাঞ্চলে তা আরও বেশি। কর্মকর্তারা বলছেন, চাহিদার চেয়ে কম বিদ্যুৎ পাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। একই অবস্থা হিলিতেও প্রতিদিন 10 থেকে 14 ঘন্টা পর্যন্ত লোডশেডিংয়ে স্থানীয়রা। এই উপজেলায় প্রতিদিন 7 থেকে 8 মেগাওয়াট চাহিদার বিপরীতে বরাদ্দ মিলছে মাত্র 2 মেগাওয়াট। এছাড়া পিরোজপুর, চাঁদপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালীতে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। 8 ঘন্টা না 9 ঘন্টা আমরা ডিউটি করি, এর মাঝে 2 ঘন্টা কারেন্ট থাকে আপনার, বাজে জেনারেটর দিয়ে আপনার চলে। তার 50% চলে আসছে। লোডশেডিংয়ে গরমে অতিষ্ঠ হয়ে মার্কেটের মধ্যে কাস্টমার নাই, সেরকম কাস্টমার উঠতেছে না। বিদ্যুৎ উৎপাদন কম হওয়ার কারণে এই লোডশেডগুলি হচ্ছে। জ্বালানি সরবরাহ ঠিকমতো হচ্ছে না, অনেকগুলি পাওয়ার প্ল্যান্ট জ্বালানি পাচ্ছে না বলে বিদ্যুৎ উৎপাদনটা এই কারণে কম হচ্ছে। এদিকে দিনাজপুরের বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের একমাত্র চালু 200 মেগাওয়াটের ইউনিটটি বন্ধ হয়ে গেছে। এর ফলে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি থেকে আর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না। প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিকী জানিয়েছেন, 525 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটের উৎপাদন বেশ কিছুদিন ধরে বন্ধ আছে। যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটটিও গত মাসে বন্ধ হয়ে যায়। মেরামত শেষে 1 মাস 6 দিন পর গত শুক্রবার তৃতীয় ইউনিটে 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। তবে সোমবার সন্ধ্যায় আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ইউনিটটি বন্ধ করা হয়। বড়পুকুরিয়া খনির কয়লা ব্যবহার করে উৎপাদনে যাওয়া এই কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের হারবিন ইন্টারন্যাশনাল। এদিকে সারা দেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বুধবারে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এদিকে পিডিবি জানিয়েছে, চাহিদার চেয়ে সরবরাহের বিদ্যুৎ ঘাটতি প্রায় 2000 মেগাওয়াট, তাই সারা দেশে লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের ব্যাপারে, বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমাদের যতই ইচ্ছা হোক, ফরেন এক্সচেঞ্জ কনস্ট্যান্ট থাকুক, আমরা এগুলো দ্রুত যেন এগুলো পারচেজ করা হয়। এ সপ্তাহে অর্থনীতি বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দ্য ফিনান্সিয়াল টাইমসকে যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান বলেন, যুক্তরাষ্ট্র আশাবাদী যে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক ভঙ্গুরতা দূর করতে সক্ষম হবে এবং প্রবৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিতে শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারবে। যুক্তরাষ্ট্রের অর্থ, পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তরের কর্মকর্তারা বাংলাদেশের আর্থিক ও মুদ্রানীতি নিয়ে আলোচনা করবে। আগামী শনি ও রোববার ঢাকায় এই আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানায় গণমাধ্যমটি। গত বছরের চেয়ে এবার চালের মজুদ কমেছে প্রায় 2 লাখ টন। এছাড়া বন্যায় আমনের উৎপাদন 3% কমার আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ। এ পরিস্থিতিতে চালের দামে ধাক্কা লাগার শঙ্কা তৈরি হয়েছে। তবে তেমন কোনো সমস্যা হবে না বলে দাবি খাদ্য সচিবের। প্রয়োজন হলে চাল আমদানি করা হবে। গত 1 মাস ধরে চড়া চালের দাম, সাম্প্রতিক বন্যায় দাম বেড়েছে আরেক দফা। 8 থেকে 10 দিনে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 2 টাকা পর্যন্ত। টিসিবির হিসাবে দাম গত বছরের চেয়ে প্রায় 10% বেশি। টানের জন্য যে মোটা চালটা চাহিদা বেশি, কিন্তু একটু সামান্য দাম 20-50 টাকা বেশি আর কি। বাজারের প্রবণতা এখনো অস্বাভাবিক, তবে আমরা খুবই প্রত্যাশী যে অস্বাভাবিকতা দূর হবে। এদিকে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ শঙ্কা জানিয়েছে, বন্যায় আমন ও আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে 3% কমে চালের উৎপাদন হতে পারে 3,68,00,000 টন। বন্যায় কিছুটা ক্ষতি হলেও সার্বিকভাবে সমস্যা হবে না বলে দাবি খাদ্য সচিবের। জানান, পরিস্থিতি বিবেচনায় চাল আমদানির পরিকল্পনাও রয়েছে। এখানে আমনের জন্য অনেক বড় প্রোডাকশন এরিয়া না,
তারপরও কিছুটা ক্ষতি হবে, আমরা এস্টিমেটটা করছি। আর কৃষি মন্ত্রণালয় আমাদের একটা এস্টিমেট দিচ্ছে কি পরিমাণ ক্ষতি হবে, তারপরে আমরা উপদেষ্টা পরিষদ উত্থাপন করব। এমন হতে পারে যে এটার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজন মনে করলে কিছু চাল হয়তো আমদানিও করা লাগতে পারে, যে ডিপেন্ড করে আমন প্রোডাকশনের উপরে। তবে চাল আমদানির চেয়ে উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছেন কৃষি অর্থনীতিবিদরা, পাশাপাশি বাজারে কারসাজি রোধের তাগিদ। সরবরাহ কিছু আরও কীভাবে বাড়ানো যায় উৎপাদনের মাধ্যমে বা আমরা বিদেশ থেকে আমদানি করার মাধ্যমে, এটা যেমনিভাবে প্রচেষ্টা থাকতে হবে, ঠিক তেমনিভাবে আমাদের বাজারের যেই অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে ব্যবসায়ীরা, এই যে যোগসাজশ এবং এই যে তাদের সিন্ডিকেট, এটাকে ভাঙতে হবে। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে সরকারি গুদামে চালের মজুদ প্রায় 14,65,000 টন, যা গত বছরের চেয়ে 22.1% কম। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।